সপ্তাহ পর আরশাদ আর শাইলা অফিসিয়ালি ডিভোর্স হয়। এই এক সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিক মতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে, আর না অন্য কিছু করেছে। সারাদিন পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়েছে শুধু। বাড়িতে ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছু প্রয়োজন হয়েছে ছোট ভাই বোন নয়তো মাকে দিয়ে আনিয়ে নিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরো পাগলের মতো হয়ে গেছে। শায়লার সাথে কাটানো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে আসেনি। নিজের টাকায় করা বাড়িটাই চলে আসে একাই। কারোর সাথে থাকতে ওর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলেও দম বন্ধ হয়ে আসতো। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতেও নিষেধ করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে। ওর যখন ইচ্ছে হবে তখন নিজেই যাবে বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার, রাস্তা পুরোপুরি ফাঁকা। আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে। এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলোভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা। কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূর হেঁটে আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বুলায়। এত রাতে এই ফাঁকা রাস্তায় বাচ্চা কাঁদছে কোথায়? কান্না অনুসরণ করে আগায়। এসে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফোন বের করে টর্চ অন করে। রক্তমাখা কাপড়ে আচ্ছাদিত করা একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদেই চলেছে। আরশাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়। তারপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে গায়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। কয়েক ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলায়। নিজের গায়ের শার্ট খুলে ফেলে। বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে নেয়। রক্ত মাখা নোংরা কাপড় আর ধরে না। উল্টো ঘুরে আবার হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তাঘাট একদম ফাঁকা। মানুষজনের একটা টু শব্দ অবধি নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আরশাদ বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরই কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওই বাড়িতে এক মধ্যবয়স্ক দম্পতি থাকে বাড়ির কাজকর্ম আর রান্নাবান্না করার জন্য। মহিলা আরশাদের কোলে ছোট বাচ্চা, তাও আবার এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর দুধ গরম করে খাওয়ায়। খাওয়ার পর ঘুমিয়ে যায়। ছোট দেহখানা বেশ কয়েকটা ক্ষতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আরশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়। তারপর বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আরশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আরশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে এই বাচ্চাটাকে আর কাছছাড়া করবে না। দুদিন পার হয়ে যাওয়ার পর আরশাদ বুঝতে পারে ওই ছেলের একজন মা লাগবে। ওর বউ দরকার। এভাবে আর কতদিন? একজন প্রতারকের কারণে কেন নিজে সাফার করবে? তারপর খোঁজ চালায় একজন মায়ের। আরশাদ যেমন মেয়ে খুঁজছিল ঠিক তেমন মেয়ে খোঁজ পেয়ে যায় দুদিনের মধ্যে। সময় নেয় না আরশাদ। পরের দিনে অনিকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নোরাকে নিজের কাছে নিয়ে আসে একেবারের জন্য। নোরা চাইলেও কোনোদিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নোরার পুরো দুনিয়া ঘিরে থাকবে আরশাদ আর আব্রাহাম। নোরাকে কোনো রকম স্বাধীনতা দেবে না আরশাদ। ও যা চাইবে বলবে তাই করতে বাধ্য নোরা। নোরাকে এই রুমের বাহিরেও যেতে দেবে না কোনোদিন। নোরা আরশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন। আর সব সময় প্রয়োজন হয়েই থাকবে। প্রিয়জন বানিয়ে আর কষ্ট পাবে না আরশাদ। এখন আর ওর মনে কোনো নারীকে ভালোবাসতে চায় না। আরশাদ নিজেও আর কাউকে ভালোবাসতে চায় না। বিয়ে করলেই কি ভালোবাসতে হবে?
সকালে নুরার ঘুম আগেই ভেঙেছে। আব্রাহামকে অয়েল ম্যাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুম জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকা আর হাঁটার পার্থক্য বুঝতে পারে। নুরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে। ছোট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এখনই। আরশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল, চোখ তুলে নুরার দিকে তাকায়। রুমের জানালার দরজা এখনো বন্ধ। ডিম লাইটের ঘোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। আরশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়, জানালার পর্দা সরিয়ে দিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই, তবে কয়েকটা কাজ আছে। বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আব্রাহামকে অয়েল ম্যাসাজ দিয়েছো? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছো? আব্রাহাম তো ঘুমাচ্ছে না, ঘুমালে ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়ালে বিছানায় ছুরি দিয়ে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের উপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। আশাদের মনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নুরা ওকে দেখলে ভয়ে সিটিয়ে যায়। আশাদের গম্ভীর চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলায় স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুরের সময়। দুপুরে খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নুরা নিজেও ঘুমিয়ে পড়েছে। আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওর। আবার সন্ধ্যার পরেও দ্রুত ঘুমাতে পারে না আরশাদের জন্য। রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে আরশাদ, চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে নুরার পাশে। আরশাদ শুতেই নুরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে পিছনে তাকায়। আরশাদকে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল কে না কে এসেছে। আরশাদ তো বিকেলে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে, নুরা আরশাদের দিকে ফিরেই বলে, বলুন। আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ওষুধ নেই? না, মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে ব্যথা কমাবে কমাও, সহ্য হচ্ছে না কিন্তু এখন। নোরা শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আরশাদই এনে দিয়েছিল সবকিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে ম্যাসাজ করতে শুরু করে। আরাম লাগে আরশাদের। সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। অসুস্থ হলে হসপিটালে যেতে হবে সেটাই যেন ভুলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় আরশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠে নুরা। আরশাদ ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো। নুরা বিছানায় উঠে বসে। আরশাদ নুরার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন ম্যাসাজ করতে থাকো। নুরা কাঁপা কাঁপা হাতে চুলে ম্যাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে। বুকের ভিতর জোরে জোরে শব্দ হচ্ছে। আরশাদ নিশ্চয়ই স্পষ্ট শুনতে পাচ্ছে। আরশাদ নুরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরেও যাই তাহলে আমার ছেলেকে দেখে রাখবে, ওকে একা ছাড়বে না তুমি। হাতে শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো। কিছুক্ষণ পর নুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এমন কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, চুপচাপ ম্যাসাজ করতে থাকো। এসির টেম্পারেচার কমিয়ে দাও আরো। নুরা আর কোনো প্রশ্ন করে না। এসির রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। আরশাদ নিস্তেজ হয়ে যায় নুরার বুকে। অনেক আরাম লাগছে এখন, ঘুমও পাচ্ছে। নুরা ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে রয়েছে এখন। রাতে জেগে থাকবে। বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নুরার। ওর এখন মনে হয় বাচ্চাটাও নিজেরই। ও নিজেই জন্ম দিয়েছে আব্রাহামকে। ওর মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে এখন আব্রাহামের চেয়ে বয়সে বড় হতো। যা হোক, শূন্যস্থান অপূর্ণ থাকে না। নুরার স্বামী সন্তানকে হারিয়ে দুজনকেই পেয়েছে। আবার আব্রাহাম স্ত্রীকে হারিয়েছে, তার বিনিময়ে স্ত্রীর সন্তান দুজনকে পেয়েছে। আব্রাহাম বাবা মাকে হারিয়েছিল, এখন দুজনকেই পেয়েছে।
ভাগ্যের পরিবর্তনে অপরিচিত তিনজন এখন এক পরিবার। এদের ভাগ্য এখন একে অপরের সঙ্গে যুক্ত। একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান, একজন বাবা আর একজন মা। এরা একেই অপরের পরিপূরক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। আরশাদ এখনো নোরার বুকে মুখ গুজে শুয়ে আছে উপর হয়ে। নোরা যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আরশাদের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। আরশাদ ঘুমিয়ে গেছে। নোরা বুঝতে পারছে আরশাদের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম হয়েছিল, রীতিমতো ভাপ উঠেছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় নোরা। ব্যথা হয়ে গেছে একটানা হাত বুলাতে বুলাতে। আব্রাহাম নড়ে চড়ে কেঁদে উঠে। মনে হয় শিশি করে দিয়েছে। নোরা আরশাদের শরীরে আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বলে, শুনছেন? ছাড়ুন আমাকে, আব্রাহাম কাঁদছে। নোরার ডাকে ঘুম না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় আরশাদের। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় ধমক দিয়ে বলে, নুরা কোথায় তুমি? আব্রাহাম কাঁদছে, শুনছো না? আমি তো এইখানেই, উঠুন আমার উপর থেকে। অতি নিকটে নোরার স্বর শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। নোরার মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে। আরশাদ হাতে ভর করে একটু উঁচু হয়। নোরা দ্রুত ওর নিচ থেকে বেরিয়ে যায়। আরশাদ আবার উপর হয়ে শুয়ে পড়ে। নোরা আব্রাহামকে কোলে তুলে নেয় শুকনো কাপড়ে পেঁচিয়ে। বসে থেকে খেতে দেয়। খেতে পেয়ে আব্রাহামের কান্না বন্ধ হয়ে যায়। এক হাতে ছেলেকে ধরে রেখে অন্য হাত দিয়ে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে দেয়। আব্রাহামকে শুয়ে দিয়ে নোরা নিজেও শুয়ে পড়ে মাঝখানে। বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবার। ওই দিনগুলো নোরা ভাবতে না চাইলেও ভুলতে পারে না। আব্রাহাম ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পড়ে পড়ে ঘুমায় আর রাতে জেগে থাকে। নোরা দিনের বেলায় ঘুমাতে পারে না খুব একটা। দিনের বেলায় ঘুম আসতেও চায় না। যাই একটু ঘুমিয়েছিল আরশাদের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। আরশাদের রাগী তেজি হিংস্র গলার স্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নোরা। কুত্তার বাচ্চা, তুই আবার এসেছিস আমার সামনে? আজকে তোকে খুন করে ফেলবো আমি। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কথাগুলো বলে খপ করে নোরার চুলের মুঠি শক্ত করে ধরে। ব্যথা পেয়ে নোরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। উল্টো ফিরে শুয়ে থাকা আরশাদের চেহারা দেখতে পাচ্ছে না। নিজের হাত দিয়ে আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি, চুল ছাড়ুন। আরশাদ চুল ছাড়ছে না। হাতের মুঠো আরো টাইট হয়ে গেছে। বিশ্রী ভাষায় গালি দিচ্ছে সমানে। নোরা আরো কয়েকবার ডাকে আরশাদ ওর ডাকে সারা শব্দ করে না। নিজের মতো গালাগালি করছে আর চুলের মুঠি ধরে টানাটানি করছে। আরশাদের ঘুম ভেঙে যায়। এখনো উপর হয়ে শুয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে। নিজের হাতের মুঠোয় নোরার চুল দেখে দ্রুত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে তড়িৎ গতিতে নোরার মাথার পেছন সাইড হাত দিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যথায় মনে হচ্ছে মাথার পেছনের সাইডে চামড়া সহ চুল তুলে ফেলেছে টেনে। আশা দুই হাতে নিজের মাথার চুল খামছে ধরে। স্বপ্নের মধ্যে শায়লার চুলের মুঠি ধরেছিল আর এতক্ষণ ওকে গালি দিচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে। কিন্তু বাস্তবে যে নোরা চুলের মুঠি চেপে ধরেছে তা তো ওর কল্পনাতেও ছিল না। এক শয়তানকে মারতে গিয়ে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। নোরার দিকে এগিয়ে নোরাকে টেনে নিজের দিকে ফেরায়। নোরার ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। আরশাদের নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে এখন। নোরার চোখের পানি মুছিয়ে দিতে দিতে অপরাধের ন্যায় গম্ভীর স্বরে বলে, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দেইনি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমন করে ফেলেছি। প্রথমেই ডাকুনি কেন আমাকে? ডেকেছিলাম, আপনি শোনেননি। অনেক ব্যথা করছে। হ্যাঁ। নোরা কাঁদতে কাঁদতে বলে। আরশাদ নিজের হাতের দিকে তাকায়। ওর যেই হাত আর একটু হলেই মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে দিত বোধহয়। চুল ধরে টানাটানি করতে করতে নোরার পাশে শুয়ে পড়ে আবার। হঠাৎ ঘুম থেকে জেগে লাফিয়ে উঠে বসার কারণে মাথার মধ্যে আবার যেন কেমন করছে। বাম হাত দিয়ে নোরার মাথার পেছনের হাত বুলিয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি তোমার চুলগুলো ধরেছি। এখন মনের মধ্যে আর একটু ভয় ঢুকে গেছে। আজকের দিনে দুপুরে ঘুমের ঘোরে যেভাবে চুল ধরেছিল, কবে যেন ঘুমের ঘোরে গলা চেপে ধরে মেরে ফেলে।
ঘুমের ঘোরে আব্রাহামকে যদি কিছু করে। নানান ভয় মাথায় কিলবিল করতে শুরু করে। নানান বিষয়ে চিন্তা করতে করতে কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। এখনো ব্যথা করছে? নুরা চোখের পানি মুছে বলে। না, ঠিক আছি। আরশাদ নুরাকে টেনে এনে বুকে চেপে ধরে বলে, এরপর থেকে এমন কিছু হলে দ্রুত আমাকে জাগিয়ে দেবে। আচ্ছা। ছোট মেয়েটা আরশাদের বুকের সাথে মিশে গেছে একদম। আরশাদ যখন নুরাকে জড়িয়ে ধরে তখন পেছন থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না আরশাদের সামনে কোনো মানুষ আছে। আব্রাহাম আবার কেঁদে ওঠে। আরশাদ নুরাকে ছেড়ে দিয়ে বলে, ওকে মাঝখানে আনো। নুরা উঠে বসে আব্রাহামকে আরশাদের কাছে শুয়ে দিয়ে নিজেও শুই। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায় আব্রাহামের। আরশাদ ছেলের ছোট্ট হাতটা মুঠো করে ধরে চুমু খায়। বালিশ ছেড়ে দিয়ে নিচের দিকে নেমে ছেলের মাথায় চুমু খায়। মুখ তুলে নুরার মুখের দিকে তাকাতে নুরার চোখ সরিয়ে নেয়। অল্প খেয়েই ছেড়ে দেয় আব্রাহাম। এখন বেশি খিদে লাগেনি। আরশাদ ছেলেকে নিচের দিকে ফেরায়, বুকে আগলে ধরে কথা বলতে শুরু করে ছোট্ট ছেলেটার সাথে। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নোরা শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে দাঁড়ায়, হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করে। মাথার পেছনে এখনো ব্যথা করছে। কি শক্ত করেই না চেপে ধরেছিল চুলের মুঠি। কাকে স্বপ্ন দেখে ওর চুলগুলো এভাবে ধরলো? কাকে ওই ভাষায় গালি দিল? ভাবনাগুলো মাথায় ঘুরপাক খেলেও আরশাদকে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি নোরা। হন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে এরশাদ। নোরা মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। এরশাদকে দেখতেই পা দুটো থেমে গেছে। কে এই যুবক? এই রুমে এভাবে কেন প্রবেশ করলো? ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকিয়ে দেখে আরশাদ যুবকটার দিকে তাকিয়ে আছে। নোরা হেঁটে এসে আরশাদের পাশে দাঁড়ায় মাথা নিচু করে। আরশাদ ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এখানে কেন? এরশাদ বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি। অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটাকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এই বাড়িতে আর এই রুমে কি করছে? আরশাদের উদামগা, অফিসের ফর্মাল প্যান্ট পরেই রয়েছে এখনো। অফিসে আরশাদকে না দেখে খোঁজ করলে জানতে পারে আরশাদ মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয় না। পরে আরশাদের বাড়ির দারোয়ানকে কল করে জানতে পারে আরশাদ বাড়িতে ফিরেছে। অফিসে একটু কাজ ছিল, সেই কাজ শেষ করে ভাইকে দেখতে এসেছে। এখন কি অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। আরশাদ গলার স্বর বাড়িয়ে ডেকে ওঠে। এরশাদ। এরশাদ স্বাভাবিক নয়। নোরার দিকে তাকিয়ে ভাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ, তুই এখানে এসেছিস কেন? কল করেছিলাম অনেকবার, রিসিভ করেনি, তাই দেখতে আসলাম। ভয় পেয়ে গিয়েছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়িতেই রয়ে গেছে, এখন ঠিক আছি আমি। এরশাদ নোরার দিকে আঙুল তুলে বলে। ওকে ভাইয়া। আরশাদ নোরার দিকে তাকিয়ে আবার ভাইয়ের মুখের দিকে তাকায়, গম্ভীর স্বরেই বলে, ও নুরা, তোর ভাবি। এরশাদ যেন আকাশ থেকে পড়ল এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময়ের চোখ দুটো বড় হয়ে গেছে। বিস্ময় নিয়েই বলে, তুমি বিয়ে করেছো? হ্যাঁ নুরা, ও আমার ছোট ভাই এরশাদ চৌধুরী। নোরা এরশাদের মুখের দিকে তাকায় একবার। নোরা নিচের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরশাদ বিছানায় শুয়ে থাকা আব্রাহামের দিকে তাকিয়ে বলে। ভাইয়া ও। বাকি কথা বলার আগে আরশাদ ওকে থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এরশাদ নিচে আয়। এরশাদ নোরার দিকে আরো একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বয়স যে অনেক কম সেটা এরশাদ বুঝতে পারছে। ওর ভাই বিয়ে করেছে, বিশ্বাসই হচ্ছে না ওর। তাও আবার এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। বাচ্চাটা কার? এত ছোট একটা মেয়ের বাচ্চা হয়েছে? এই মেয়েই তো একটা বাচ্চা। এই বাচ্চা আর এই মেয়েকে কোথায় পেয়েছে ওর ভাইয়া? আর বিয়ে করলো কবে? ওদের কাউকে তো একটা বার বললও না। ড্রয়িং রুমে এসে সোফায় বসে আরশাদ, ওর পাশে বসে এরশাদ।
কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়ে গেছে। বিয়ে করেছো অথচ আমাদের কাউকে একটাবার বললেও না। 1 সপ্তাহ হয়ে গেছে আর আজকে জানতে পারলাম। আরশাদ চুপ করে থাকে। এরশাদ পুনরায় বলে, এই বাচ্চার বাবাকে? আমি বলতে যাচ্ছি এর আসল বাবা কে? জানি না। কোথায় পেয়েছো ওদের? আব্রাহামকে ডাস্টবিনে পেয়েছিলাম। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এরশাদ। ডাস্টবিনে পেয়েছে মানে কি? তাহলে নুরাকে কোথায় পেয়েছে? অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় পেয়েছো? নুরাকে কিনে এনেছি। মানে? নুরাকে সারা জীবনের জন্য কিনে এনেছি। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে ততদিন আমার সাথে থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জেনে কি করবি? তার মানে এই বাচ্চা মানে আব্রাহাম তোমার বা ভাবির কারো নিজের সন্তান না? আরশাদ রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকায়। ছেলের তুলতুলে গালে আঙ্গুল ছুঁয়ে চাপা রাগী স্বরে বলে, কে বলেছে তোকে আব্রাহাম আমার আর নুরার আপন সন্তান? এই কথাগুলো মস্তিষ্কের ভেতর গেঁথে নে। দ্বিতীয়বার যেন এমন কথা আর না শুনি আমি। রেগে যাচ্ছ কেন? আমি এভাবে কিছু বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আব্রাহামকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে তুই যা এখান থেকে, বাড়িতে যা। এরশাদ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আব্রাহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। এরশাদ সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। হাই, আমি মিতু মনি। আপনাদের মাঝে খুব সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। তবে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতা পেলে আরো ভালো ভালো গল্প উপহার দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী সিজন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।